নমস্কার বন্ধুরা, রাইট পাথের তরফ থেকে আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি হাজির হয়েছি, যেগুলি রেলওয়ে, এসএসসি, ব্যাংকিং এবং অন্যান্য বিভিন্ন রাজ্যের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকন প্রেস করে দিন, যাতে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা মিস না করেন। আজ আমরা আলোচনা করব 27 অক্টোবরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোন প্রতিষ্ঠান ফিট ইন্ডিয়া ফ্রিডম রান 6.0 এর জন্য আয়োজন করেছে? এর উত্তর হলো গভর্নমেন্ট ই মার্কেটপ্লেস, জেম। ফিট ইন্ডিয়া ফ্রিডম রান 6.0 আয়োজন করেছে গভর্নমেন্ট ই মার্কেটপ্লেস অর্থাৎ জেম। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল নয়াদিল্লির জীবন ভারতী ভবন থেকে শুরু হয়ে বাবা খড়ক সিং মার্গ, জয় সিং রোড ও জনপথ হয়ে ফিরে আসে। এই রানের 2025 সালের থিম হলো স্বচ্ছতা ও স্বাস্থ্য। পরের প্রশ্নটি হলো, প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কো COP10 ব্যুরোতে কোন দেশকে পুনরায় ভাইস চেয়ারপারসন হিসাবে নির্বাচিত করা হয়েছে? এর উত্তর হলো ভারত। এবার ইউনেস্কোর ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশনস এডুকেশন, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 16ই নভেম্বর 1945 খ্রিস্টাব্দে। এর সদর দপ্তর হলো প্যারিস, ফ্রান্স, এবং বর্তমানে এর প্রধান হলেন আন্দ্রে আজোলে। 2025 সাল পর্যন্ত ভারতের মোট 44টি ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক স্থান রয়েছে, যার মধ্যে থেকে যেটি সর্বশেষ জোড়া হয়েছে সেটি হলে ভারতের মারাঠা ল্যান্ডস্কেপস অর্থাৎ ভারতের মারাঠা সামরিক ভূদৃশ্য। এর মধ্যে টোটাল 12টি ফোর্ট আছে, যার মধ্যে থেকে 11টি ফোর্ট মহারাষ্ট্রে আছে, কিন্তু একটি ফোর্ট যার নাম হচ্ছে জিঞ্জি কিলা সেটি তামিলনাড়ুতে আছে। পরের প্রশ্নটি হলো, মহা মেডটেক মিশন কোন সংস্থা দ্বারা চালু করা হয়েছে? এর সঠিক উত্তর হলো অনুসন্ধান রাষ্ট্রীয় রিসার্চ ফেডারেশন, ANRF। মহা মেডটেক মিশন চালু করা হয়েছে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফেডারেশন, ANRF, ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ অর্থাৎ ICMR, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এবং গেটস ফাউন্ডেশন একসাথে মিলে এটি শুরু করেছে। এই মিশনের উদ্দেশ্য হলো ভারতের মেডিকেল টেকনোলজির ক্ষেত্রে উদ্ভাবনের ত্বরান্বিত করা এবং উচ্চ মূল্যের আমদানির উপর নির্ভরতা কমানো, যাতে ভারত বেশিরভাগ ক্ষেত্রেই মেক ইন ইন্ডিয়া এবং সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে। পরের প্রশ্নটি হলো, ভারতের কতগুলি তফসিলি ভাষাকে ভাষিনী এবং ভারত জেন এর মতো AI প্ল্যাটফর্মগুলির মাধ্যমে সমর্থন করা হবে? এর উত্তর হলো 22টি ভাষা। ভাষিনী এবং ভারত জেন এর মতো প্ল্যাটফর্মগুলি ভারতের সমস্ত 22টি তফসিলি ভাষাকে সমর্থন করবে। ভাষিনী চালু হয়েছিল 2022 সালে জাতীয় ভাষা অনুদান মিশনের অধীনে। আসলে এই ধরনের প্ল্যাটফর্মগুলি বিভিন্ন ধরনের কন্টেন্ট বিভিন্ন রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে সেটাকে অডিয়েবল ফাইলে কনভার্ট করে। তো এই ধরনের কন্টেন্টগুলিকে এবার ভারতের 22টি ভাষাতেই কনভার্ট করা হবে। ভারতীয় সংবিধানের তার 8ম তফসিলিতে 22টি সরকারি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই ভাষাগুলি হলো অসমিয়া, বাংলা, বোডো, ডোগরি, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনি, মৈথিলি, মালয়ালম, মণিপুরি, মারাঠি, নেপালি, উড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সান্থালি, সিন্ধি, তামিল, তেলেগু এবং উর্দু। পরের প্রশ্নটি হলো, ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন এর অধীনে সম্প্রতি কোন দুটি প্রতিষ্ঠানকে উৎকৃষ্ট কেন্দ্র হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, অর্থাৎ সেন্টার অফ এক্সিলেন্স হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে? এই দুটি প্রতিষ্ঠান হলো IISc বেঙ্গালুরু ও CMET হায়দ্রাবাদ। IISc বেঙ্গালুরুর ফুল ফর্ম হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। এটি একটি স্বশাসিত গবেষণা বিশ্ববিদ্যালয়, যেটি 1909 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটাকে JN টাটার উদ্যোগে প্রতিষ্ঠিত করা হয়েছিল। CMET হলো সেন্টার ফর মিনারেল অ্যান্ড ইলেকট্রনিক্স টেকনোলজি, যা উন্নত ইলেকট্রনিক্স উৎপাদন ও প্রযুক্তির গবেষণা বিশেষায়িত করে। তো এই দুটি গবেষণা কেন্দ্রকেই সেন্টার ফর এক্সিলেন্স হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পরের প্রশ্নটি হলো, রানী চেন্নাম্মার কিত্তুর বিজয়ের 200তম বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী কোন মূল্যমানের স্মারক মুদ্রা প্রকাশ করেছেন? এর উত্তর হলো 200 টাকার মূল্যমানের স্মারক মুদ্রা প্রকাশিত করা হয়েছে। ডান দিকে আপনি ওই লড়াইয়ের ছবি এবং স্মারকের ছবি দেখতে পাচ্ছেন।
রানী চেন্নাম্মা ছিলেন কর্ণাটকের কিত্তুর রাজ্যের রানী, যিনি 1824 সালে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এটি 1857 সালের আগেও একটি লড়াইয়ের ব্যাপারে বলা হয়েছে। তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম মহিলা যোদ্ধাদের মধ্যে একজন ছিলেন। এবার এটি কর্ণাটকের ছিলেন, তো কর্ণাটকের রাজধানী হলো বেঙ্গালুরু। কর্ণাটকের মুখ্যমন্ত্রী হলেন সিদ্দারামাইয়া, আর কর্ণাটকের রাজ্যপাল হলেন থাওয়ারচাঁদ গেহলোত। পরের প্রশ্নটি হলো ইন্দো তিব্বতিয়ান সীমান্ত পুলিশ আইটিবিপি এর প্রতিষ্ঠা দিবস প্রতি বছর কবে উদযাপিত করা হয়? আইটিবিপির প্রতিষ্ঠা দিবস উদযাপিত করা হয় প্রতি বছর 24শে অক্টোবরে। ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ প্রতিষ্ঠিত হয়েছিল 24শে অক্টোবর 1962 সালে চীন ও ভারতের যুদ্ধের পর। এটি ভারতের অন্তর্গত গৃহ মন্ত্রণালয়ের অধীনে একটি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। আইটিবিপির মূল কাজ হলো ভারত ও তিব্বতের, বর্তমান যেটা চীন আর তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চল, তার সীমান্তে রক্ষা করা। এটি প্রায় 3488 কিলোমিটার দীর্ঘ ভারত ও চীন সীমান্তে পাহারা দেয়। এর সদর দপ্তর হলো নয়াদিল্লিতে এবং বর্তমানে এর মহাপরিচালক হলেন প্রবীণ কুমার। পরের প্রশ্নটি হলো ভারতের তটরক্ষক বাহিনী অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট গার্ড 24 অক্টোবর 2025 তারিখে কোন দুটি গতিসম্পন্ন গতশী নৌকার উদ্বোধন করেছে? এর উত্তর হলো আইসিজিএস অজিত ও আইসিজিএস অপরাজিত। এই দুটি গোয়া শিপইয়ার্ড লিমিটেডের স্বদেশীভাবে নির্মিত আইসিজিএস অজিত ও আইসিজিএস অপরাজিত নামক দুটো গতির উন্নত গতিশীল নৌকা, যেটিকে অক্টোবর মাসে ইন্ডিয়ান কোস্ট গার্ড উদ্বোধন করেছে। এবার এটি ইন্ডিয়ান কোস্ট গার্ড করেছে, তো ইন্ডিয়ান কোস্ট গার্ডের প্রতিষ্ঠিত হয়েছিল 1 ফেব্রুয়ারি 1977 এবং এদের হেডকোয়ার্টার হলো নয়াদিল্লি। ডান দিকে আপনি এই দুটি দ্রুতগতির নৌকার ছবি দেখতে পাচ্ছেন। পরের প্রশ্নটি হলো ভারত আন্তর্জাতিক চাল সম্মেলন ব্রেক 2025 কোন দিনে অনুষ্ঠিত হয়েছে? তো এটি অনুষ্ঠিত হতে চলেছে 30 ও 31শে অক্টোবর। 2025-এ 30 ও 31শে অক্টোবরের যে চাল সম্মেলনটি ব্রিকের মাধ্যমে অনুষ্ঠিত হবে, সেটি ভারতের ভারত মণ্ডপমে প্রগতি ময়দান নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম চাল উৎপাদক ও রপ্তানিকারক, যা 172টির বেশি দেশে চাল সরবরাহ করে। বর্তমানে রপ্তানির ক্ষেত্রে ভারত বিশ্বের প্রথম স্থান অধিকার করে। এবার ব্রিক্স, তো ব্রিক্সের ফুল ফর্ম হলো ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। ব্রিক প্রতিষ্ঠিত হয়েছিল 2010 খ্রিস্টাব্দে, কিন্তু ব্রিক্স যে নামটি তৈরি হয় সেটি সাউথ আফ্রিকা যোগ দেওয়ার পরেই তৈরি হয় এবং সাউথ আফ্রিকা যোগ দিয়েছিল 2010 সালে, তাই ব্রিক্সের প্রতিষ্ঠাতা বর্ষ হিসাবে আপনারা 2010ই বলবেন। পরের প্রশ্নটি হলো কোন প্রসিদ্ধ অভিনেতা 25 অক্টোবর 2025 তারিখে প্রয়াত হয়েছেন? এর উত্তর হলো সতীশ শাহ। ডান দিক থেকে যে ব্যক্তি আপনি ছবি দেখতে পাচ্ছেন তিনি হলেন সতীশ শাহ। সতীশ শাহ ইনি সারাভাই ভার্সেস সারাভাই অথবা জানে ভি দো ইয়ারো এই ধরনের অনেক পপুলার ধারাবাহিক এবং অনেক সিনেমায় অভিনয় করেছেন এবং ইনি একজন দিগ্গজ অভিনেতা এবং ইনি 78 বছর বয়সে প্রয়াত হয়েছেন। আমি আপনাদের বারবার বলেছি যে কারেন্ট অ্যাফেয়ার্স জিকের মতো সাবজেক্ট নয়, কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে। আজকে আপনি যেটা পড়বেন 6 মাস পরে সেটা রেলেভেন্ট নাও হতে পারে, তাই আপনাকে কারেন্ট অ্যাফেয়ার্সকে প্রতিনিয়ত পড়তে থাকতে হয় এবং এর সব থেকে সহজ উপায় হলো আপনি রোজ সকালবেলা উঠে রাইট পাথের এই কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিওটিকে দেখুন এবং রাত্রে শোয়ার আগে এই ভিডিওর পিডিএফ ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে অথবা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে সেটিকে একবার রিডিং পড়ে শুয়ে পড়ুন। আমি কথা দিচ্ছি যদি আপনি এই অভ্যাসটি তৈরি করতে পারেন তাহলে পরীক্ষায় আপনার একটিও কারেন্ট অ্যাফেয়ার্স এর কোয়েশ্চেন ভুল হবে না। পরের প্রশ্নটি হলো ভারতের কোন উন্নত স্বয়ংচালিত ড্রোন সিস্টেমটি 1100 কিলোমিটার গভীরতায় শত্রুর জায়গায় সুনির্দিষ্ট হামলার জন্য অনুমোদিত হয়েছে? এই ড্রোন সিস্টেমের নাম হলো CLRTS-D। এটি একটি উন্নত স্বয়ংচালিত ড্রোনতন্ত্র যেটি শতাধিক ড্রোনের সমবায়ে হামলা করে, মানে শতাধিক ড্রোন একসাথে গিয়ে একটা এরিয়ায় টার্গেটেড অ্যাটাক করার ক্ষমতা রাখে এবং এই সিস্টেমটি 1100 কিলোমিটার দূরের শত্রু এলাকাকেও লক্ষ্যভেদ করতে পারে। এবার এটি ডিআরডিও থেকে অনুমোদিত হয়েছে, তো ডিআরডিওর ফুল ফর্ম হলো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1958 খ্রিস্টাব্দে। এর সদর দপ্তর হলো নিউ দিল্লি এবং বর্তমানে ডিআরডিওর চেয়ারম্যান হলেন ডক্টর সমীর ভি কামত। পরের প্রশ্নটি হলো হ্যারিকেন মেলিসা কোন দেশে আঘাত হানতে চলেছে?
এর সঠিক উত্তর হলো জামাইকা। হ্যারিকেন মেলিসা একটি অনেক দ্রুতগতির ঝড়, যেটি ধীরে ধীরে জামাইকার দিকে এগিয়ে আসছে এবং এটিকে ক্যাটাগরি 3 এর ঝড়ে পরিণত হতে চলেছে। অর্থাৎ এর বায়ুর গতি প্রতি ঘন্টায় 115 মাইল হতে চলেছে এবং এটি জামাইকার উপরে ধেয়ে আসছে। তাই জামাইকার রাজধানী হলো কিংস্টন এবং জামাইকার মুদ্রা হলো জামাইকান ডলার। এবারে আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেন হলো, কোন পোপের সঙ্গে কিং চার্লস তৃতীয় প্রথমবার যৌথভাবে প্রার্থনা করেছেন, যা 500 বছরের মধ্যে প্রথম এমন একটি ঘটনা? এর 4টে অপশন দেওয়া রইল। এই 4টে অপশনের মধ্যে থেকে আপনি সঠিক উত্তরটি বেছে কমেন্ট বক্সে লিখবেন এবং এই প্রশ্নের রিলেটেড আরো যে তথ্যগুলি আপনি জানেন সেগুলিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি আপনি এর উত্তর না জানেন তাহলে আপনি আমাদের গতকালের ভিডিওটি দেখবেন অথবা গুগল সার্চ করবেন, কিন্তু অবশ্যই এর উত্তর আপনি কমেন্ট বক্সে লিখবেন, কারণ আপনি একবার যেটা লিখে দেবেন সেটি আপনি সহজে আর ভুলবেন না। এবারে গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেনের উত্তর। গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেন ছিল, বিশ্বের সর্ববৃহৎ সৌর ব্যাটারি প্রকল্প কোন দেশ নির্মিত হচ্ছে? তো এই বিশ্বের সর্ববৃহৎ ব্যাটারি প্রকল্পটি নির্মিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাতে। রাইট পাথের তরফ থেকে এটা ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি আপনাদের পছন্দ হলে এবং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটিও প্রেস করবেন যাতে আমরা এই ধরনের আরো কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারি। ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি পছন্দ হলে নিজস্ব বন্ধুদের এডুকেশন গ্রুপে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে এই ভিডিও দেখে আরো সবাই উপকৃত হতে পারে। এই ভিডিওর পিডিএফ আপনি ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন অথবা টেলিগ্রাম চ্যানেল থেকেও ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম চ্যানেল জয়েন করার লিংক আপনি ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে এছাড়াও আপনি অন্যান্য পরীক্ষা সম্পর্কে আপডেট এবং ফ্রি কন্টেন্টও পেয়ে যাবেন। লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই আমাদের রাইট পাথের ফেসবুক এবং ইনস্টা পেজ ফলো করতে ভুলবেন না। ইনস্টা ও ফেসবুক পেজের লিংক আপনি ডেসক্রিপশন বক্সেই পাবেন। আজকের মতো এইটুকু। আবার কাল দেখা হবে কালকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। নিজের খেয়াল রাখুন এবং পড়াশোনা ভালো করে চালিয়ে যান। জয় হিন্দ।